পাপিয়া দেবী তার একমাত্র বৌমা শিল্পা এবং ছেলে স্বপন আর স্বামী বিপ্লব বাবুকে নিয়ে কলকাতা শহরে বসবাস করে। বিপ্লব বাবু আর স্বপন দুইজনের একটা কোম্পানি রয়েছে, সেখানে নানা রকমের ফোন বিক্রি করা হতো। বিপ্লব বাবু আর স্বপন ভালো টাকা ইনকাম করত। এদিকে পাপিয়া দেবী আর তার বৌমা শিল্পা এইসব কিছু না ভেবে সবসময় টাকা পয়সা ওড়াবার চিন্তা ভাবনা করত। কখনো শপিং করা, আবার কখনো অন্য কিছু, এইরকম ভাবেই তাদের দিন কেটে যাচ্ছিল। নতুন বছর পড়ার কিছুদিন আগের ঘটনা। কি গো বৌমা, এবার তাহলে কোথায় ঘুরতে যাওয়া হবে বলো? আমি তো ভেবেই রেখেছি তোমার বাবার স্বপন বাড়িতে আসলেই ঘুরতে যাবার কথা বলবো। কিন্তু মা, আপনার ছেলে আর বাবা মানবে তো? আমার তো মনে হয় না, কারণ স্বপনকে আমি খুব ভালো করে চিনি। স্বপন সে একটাই কথা বলবে, টাকা ইনকাম করতে কষ্ট হয় জানো। বৌমা, সে তো আমিও জানি, তোমার বাবাও ঠিক একই কথা বলবে, কিন্তু তবু আমি তোমার বাবাকে ঠিক মানিয়ে নেব। স্বপনকে এবার না হয় তুমি মানিয়ে নিও। এই বাড়িতে তোমার তো প্রথম নতুন বছর, তাহলে তোমার জন্য তো কিছু স্পেশাল করতেই হবে। মা, আপনি আমার জন্য এতটা ভেবেছেন, এটাই তো আমার জন্য অনেক। সত্যি, আমি তো ভেবেছিলাম শ্বশুর বাড়ি গিয়ে আমি একদম বন্ধ হয়ে যাব, একটা পাখি যেমন খাঁচায় বন্ধ হয়ে থাকে, কিন্তু এখানে এসে বুঝতে পারলাম শাশুড়ি মা এইরকম হয়। দেখো, আমার তো কোনো মেয়ে নেই, তাই তোমাকে আমি আমার নিজের মেয়ের মতোই ভাবি। আর বৌমা, তুমি তো আমার বাড়ির একমাত্র বৌমা, তোমাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? তাছাড়া আমার তো আর কোনো দ্বিতীয় সন্তানও নেই। মা, তাহলে এই বছরে নিউ ইয়ারে কোথায় যাওয়া হবে? আর বাড়িতে পার্টি করা হবে নাকি? আমরা দুইজন মিলে অন্য কোথাও পার্টি করতে যাওয়া হবে। বৌমা, আগে ঘুরতে যাবার কথাটা তোমার বাবার স্বপনকে তো বলি, ওরা দুইজনে যদি মিলে যায় তাহলে আমরা চারজনে মিলে ঘুরতে যাব। পার্টি তো নিউ ইয়ারের দিনই হবে, আর 31 ডিসেম্বরের রাতে আমরা দুইজনে মিলে চুপি চুপি নাইট ক্লাবে যাওয়া হবে পার্টি করতে। কি, নাইট ক্লাবে? মা, সত্যি? কিন্তু আপনি নাইট ক্লাবে কিভাবে যাবেন? বাবা যদি একবার জানতে পারে তাহলে তো আমাদের দুইজনের আর রক্ষে নেই। ওহো, তোমার বাবা জানতে পারলে তারপর তো? আমরা ওদেরকে কোনোভাবেই জানতে দেব না। আমরা দুইজনে মিলে চুপি চুপি চলে যাব, তারপর সারা রাত পার্টি করে ভোরবেলা ওরা দুইজনে ঘুম থেকে ওঠার আগেই ফিরে আসবো। হ্যাঁ মা, এই কথাটা আপনি একদম ঠিক বলেছেন। এই প্ল্যানটা যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে আমরা বাড়িতেই রোজের এইরকম ভাবেই চুপি চুপি পার্টি করা হবে। বৌমা, এবার আস্তে কথা বলো, তোমার বাবার স্বপন এক্ষুনি উঠে পড়বে। তুমি যাও, ওদের জন্য নাস্তাটা বানিয়ে দাও, ওরা তো এবার অফিসে যাবে, উঠে না হলে তাড়াতাড়ি করবে। শাশুড়ি মায়ের কথা মতো শিল্পা শ্বশুর মশাই আর স্বপনের জন্য নাস্তা বানাতে চলে যায়। কিছুক্ষণ পর তারা ঘুম থেকে ওঠে, তখন শিল্পা তাদেরকে নাস্তা দেয়। তারা দুইজনেই নাস্তা খেয়ে অফিসে চলে যায়। তারা চলে যাবার পর পাপিয়া দেবী আর শিল্পা একে অপরের সঙ্গে যুক্তি করতে থাকে। বৌমা, এখানে এসো, তোমার সঙ্গে একটা কথা আছে। দেখো, এখন আর বাড়িতে কেউ নেই, এখন আমরা দুইজনে মিলে শান্তিভাবে কথা বলতে পারবো, আর কেউ শোনবার মতোও নেই। হ্যাঁ মা, বলুন কি বলতে চান? বৌমা শোনো, আমরা যখন নিউ ইয়ারের পার্টিতে যাব তখন কিন্তু দুইজনে মিলে অনেক মজা করব, আর হ্যাঁ, ড্রিঙ্কও করা হবে। মা, এটা কি বলছেন আপনি? ড্রিঙ্ক? কিন্তু ড্রিঙ্ক করলে যে বাবার স্বপন অনেক রেগে যাবে, তখন আমরা পুরোপুরিভাবে ভেসে যাব, আর বাড়িতে আসলে ওরা তো বুঝতেই পেরে যাবে, তখন কি হবে? আরে বাবা বৌমা, তুমি এত চিন্তা করছো কেন? বলে দেবো বৌমার অনেক বন্ধু বান্ধবীরা ছিল, ওরাই জোর করে খাইয়ে দিয়েছে। এই বলে পাপিয়া দেবী আর তার বৌমা হাসতে থাকে। এইরকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। 31 ডিসেম্বরের রাত চলে আসে। রাত্রেবেলা পাপিয়া দেবী স্বপন আর তার বাবাকে বলে, স্বপন, আর হ্যাঁ শুনছো, তোমার সঙ্গেও কিছু কথা রয়েছে। আমরা খাবার খাওয়ার আগে আমরা শাশুড়ি বৌমা তোমাদের দুইজনকে কিছু কথা বলতে চাই। হ্যাঁ মা, বলো কি বলতে চাও। কিন্তু শোনো, আমি আগে থেকেই বলে দিচ্ছি, আমি আর একটা টাকা পয়সা তোমাদেরকে দিতে পারবো না। তোমরা দুজনে মিলে বাড়িতে বসে বসে রোজ রোজ পার্টি করছো। কয়েকদিন হলো দেখছি তোমরা শাশুড়ি বৌমা বিরিয়ানি কোকোকোলা অর্ডার করে খাচ্ছ। আরে বাবা, আমার কথাটা তো শোন, আমি তো ঘুরতে যাবার কথা বলছিলাম। দেখ না, কালকে তো নতুন বছর, কালকে যদি আমরা চারজনে মিলে কোথাও ঘুরতে যাই তাহলে তো অনেক মজা হবে বল। আর এই বাড়িতে বৌমার তো এটা প্রথম নতুন বছর, আমি ভাবছি বৌমার জন্য কিছু স্পেশাল হওয়া দরকার। কিন্তু মা, ঘুরতে যাওয়ার জন্য অনেক সময়ের দরকার, আর অনেক টাকার দরকার। আমি তোমাদের দুজনকে বলেই দিয়েছি আমি আর টাকা পয়সা দিতে পারবো না। যদি বাবা দেয় তাহলে তোমরা যেতে পারো, ঘুরতে গেলে আমার হবে না।
দেখলেন তো মা, আমি জানতাম আপনার ছেলে ঠিক একই কথা বলবে। যখনই ঘুরতে যাবার কথা বলি তখনই ঠিক আমাকে এই কথাটাই বলে দেয়। তাই জন্য আমি আর আপনার ছেলেকে কিছুই বলি না, আপনার মুখের উপরে কথা বলে দিল। মা, যাওয়াটা ক্যান্সেল করে দিন। স্বপন বাবা, তুই বৌমার সঙ্গে কেন এরকম ব্যবহার করছিস? বৌমা তো আমাদের সকলকে নিয়ে ঘুরতে যেতে চায়, সময় কাটাতে চায়, আর তুই সেই সময়টা দিতে পারছিস না। শুধু কাজ আর কাজ, এটা করলে চলবে নাকি? পাপিয়া দেবীর কথা শুনে স্বপন নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। স্বপনকে দেখে তার বাবাও নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। তখন পাপিয়া দেবী তাদের দুইজনকে চিৎকার করে বলে, দেখেছো বৌমা, দেখেছো? এদেরকে তো কিছুই বলা যাবে না। বাবা আর ছেলেটা দুইজনই সমান। আমি একটুখানি কথা বলতে না বলতেই এরা খাবার না খেয়ে চলে গেল। ঠিক আছে, আমরা তোদেরকে কিছুই বলবো না। আর হ্যাঁ, তোরাও আমাদের কথা শুনে রেখে দে। এবার আমরা শাশুড়ি বৌমা যা করব, আমাদের আর কিছুই বলবি না। নিজেদের ইচ্ছে মতো আমরা সবকিছু করব। পাপিয়া দেবী যখন এইসব কথা বলছিল তার বৌমা মনে মনে অনেকই খুশি হচ্ছিল। সেও তার শাশুড়ি মায়ের মনের কথা জানতো, কেন পাপিয়া দেবী এইসব কথা বলছিল। এইরকম ভাবেই দেখতে দেখতে সকাল হয়ে যায়, নতুন বছরও পড়ে যায়। নতুন বছরে শাশুড়ি বৌমা খুবই খুশি ছিল। সকালবেলা স্বপন আর তার বাবা চা নাস্তা খেয়ে অফিসে চলে যায়। তারপর পাপিয়া দেবী তার বৌমাকে বলে, বৌমা, আজকে আমরা পার্টি করতে যাওয়া হবে নাইট ক্লাবে, আর ওখানে গিয়ে ড্রিঙ্ক করা হবে। আমার তো এখন থেকেই মজা লাগছে। হ্যাঁ মা, ঠিকই বলেছেন। এবার আর আমাদের আটকাবার মতো বা বারণ করার মতো কেউ নেই। আমরা রোজের পার্টি করতে নাইট ক্লাবে যাব, আর তার সঙ্গে ড্রিঙ্কও করব। শুনে অনেক মজা লাগছে। এইভাবেই তারা শাশুড়ি বৌমা মিলে কথাবার্তা বলে নিজেরাই হাসাহাসি করছিল। এইরকম ভাবেই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যাবেলা তারা শাশুড়ি বৌমা মডার্ন জামা কাপড় পরে বেরিয়ে পড়ে পার্টি করার উদ্দেশ্যে। তারা নাইট ক্লাবে গিয়ে বাড়ির কথা তো ভুলেই গিয়েছিল। পাপিয়া দেবী আর শিল্পা অনেক ড্রিঙ্ক করে ফেলেছিল, যার কারণে তারা বাড়ি ফেরার সময় ঠিকভাবে হেঁটে আসতেও পারছিল না। তারা দুইজন মিলে যেমন হোক করে বাড়িতে ফেরে। তারা বাড়িতে ফেরার আগে স্বপন আর স্বপনের বাবা বাড়িতে ফিরে এসেছিল। পাপিয়া দেবী দরজার কলিং বেলটা বাজায়। তখন স্বপন আর স্বপনের বাবা দরজা খোলে। কি ব্যাপার? আমাদের বাড়িতে তোমরা কারা? তোমরা এখানে কি করছো? বৌমা, দেখো, আমাদের বাড়িতে মনে হয় চোর ঢুকেছে। দেখেছো বাবা, তোমার বৌমার মা নতুন বছরে পার্টি করতে গিয়ে নেশা করে বাড়িতে ঢুকছে। বৌমা, মনে হচ্ছে এটা আমারই ছেলে, আমাকে মা বলছে। পাপিয়া দেবীর কথা শেষ হতে না হতে পাপিয়া দেবী স্বপনের গায়ে বমি করে দেয়, কারণ সে অনেক নেশা করে ফেলেছিল। এই কারণেই তার বমি হচ্ছিল। তখন স্বপন তার মাকে ধরে রুমে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। এদিকে শিল্পাকেও নিজের রুমে নিয়ে এসে শুইয়ে দেয়। এইরকম ভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। সেদিনের পর থেকে তারা দুই শাশুড়ি বৌমা রোজের রোজ পার্টি আর ড্রিঙ্ক করা অভ্যাসে পরিণত হয়ে গেছিল। স্বপন আর তার বাবা বারণ করার পরেও তারা দুই শাশুড়ি বৌমা মিলে ড্রিঙ্ক করে যেত। এমনই একদিন পাপিয়া দেবীর পেটের খুবই যন্ত্রণা হয়। তখন শিল্পা স্বপনকে আর তার শ্বশুর মশাইকে ফোন করে। তারা বাড়িতে এসে পাপিয়া দেবীকে হসপিটালে নিয়ে যায়। ম্যাডাম, আপনি আমার শাশুড়ি মাকে একটু ভালো করে চেক আপ করুন না। দেখুন না ওনার কি হয়েছে। সকাল থেকে পেটের যন্ত্রণা শুরু হয়েছে, এখনো পর্যন্ত ভালো হবার নামই নিচ্ছে না। আমি তো শাশুড়ি মাকে পেটের যন্ত্রণার বড়ি খাওয়ালাম, কিন্তু তাতেও কিছু হচ্ছে না। তাতে কিছু হবে কিভাবে? এই যে পেটের যন্ত্রণা অন্য কারণে হচ্ছে। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার শাশুড়ি মাকে ড্রিঙ্ক করে? অন্য কারণে? শাশুড়ি মা, আসলে ম্যাডাম, মা একটু একটু ড্রিঙ্ক করে। শিল্পা, ডাক্তার ম্যাডামের কাছ থেকে কোনো কথা লুকিয়ে লাভ নেই, কারণ ডক্টর ম্যাডাম আগে থেকে বুঝতে পেরে গেছে মা ড্রিঙ্ক করে, তাই জন্য এই কথাটা জিজ্ঞাসা করেছে। ম্যাডাম, আপনি ঠিকই ধরেছেন। আমার মা আর স্ত্রীকে অনেকবারই বারণ করেছি, কিন্তু তবু এনারা আমাদের কোনো কথাই শোনেনি। নতুন বছরে পার্টি করতে গিয়ে সেই যা ড্রিঙ্ক করতে ধরলো, আর আজ পর্যন্ত এদের ড্রিঙ্ক করা শেষ হচ্ছে না। আসলে স্বপন, তখন থেকে আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে, তাই আমরা ড্রিঙ্ক না করে থাকতেই পারি না। আর আমি যদি একদিন বারণও করি, কিন্তু মা আমার কথা তো কোনো শুনতেই চায় না। দেখুন, শুনতে চান না? এবার তো শুনতেই হবে। এই ড্রিঙ্ক করার ফলে লিভার খারাপ হতে চলেছে, ওখানে ক্যান্সার দেখা দিয়েছে। এবার জানি না আমরা কিভাবে সুস্থ করব। কিছু ওষুধ দিয়ে দিচ্ছি, যদি কিছু না হয় তাহলে অন্য কিছু ব্যবস্থা করতে হবে। কিন্তু হ্যাঁ, ড্রিঙ্কের থেকে এখন বহু কষ্ট দূরে থাকতে হবে। আর হ্যাঁ, ওনাকে রেস্টে রাখবেন।
এই বলে ডাক্তার ম্যাডাম সেখান থেকে চলে যায়। তারপর শিল্পা, স্বপন আর স্বপনের বাবা পাপিয়া দেবীর সঙ্গে দেখা করতে যায়। তখন পাপিয়া দেবী নিজের ভুলটা বুঝতে পারে আর শিল্পাও ভুলটা বুঝতে পারে। পাপিয়া দেবী কাঁদতে কাঁদতে স্বপন আর তার বাবার কাছে ক্ষমা চেয়ে নেয়। শিল্পাও তাদের দুইজনের কাছে ক্ষমা চেয়ে নেয়। কিছুদিন পর হসপিটাল থেকে বাড়িতে ফিরে আসি। ডাক্তারের চিকিৎসা চলার পর বেশ কিছু মাস পর পাপিয়া দেবী একদম সুস্থ হয়ে যায়। তখন পাপিয়া দেবী ড্রিঙ্কের নাম আর মুখেই নিত না। এইরকম ভাবেই তারা শাশুড়ি বৌমা ড্রিঙ্ক করা ভুলে গিয়েছিল। বড় বৌমা, আরে ও বড় বৌমা, কখন থেকে ডাকছি তোমাকে, তোমার তো কোনো সাড়া শব্দই নেই দেখছি। কি গো ছোট বৌমা, তোমার বড় যা কোথায় গেল? মা, আপনার ছোট বৌমা কোথায় গেছে, কি করছে না করছে আমি কি সব খবর রেখে দেব নাকি? আপনার ছোট বৌমা কি আমাকে বলে সব কাজ করে? আর আপনি তো জানেন আপনার ছোট বৌমা কত করে। এত শীত পড়েছে বলে বেলা করে ঘুম থেকে উঠেছে, তার উপরে আবার কিছু বলতে গেলেই দোষ হয়ে যায়। মা, আপনি কিছু বলেন না বলে এত মাথায় উঠে পড়েছে। ঠিকই বলেছো ছোট বৌমা, এবার আমাকে একটু ব্যবস্থা করতেই হবে, না হলে বড় বৌমা দিনের পর দিন আরো মাথায় উঠে বসবে। বড় বৌমা, আমি আজকে চাটা পাবো নাকি? বেলা 10টা বাজতে চললো, কোথায় যে গেল কে জানে। শাশুড়ি মায়ের কথা শেষ হতে না হতে বড় বৌমা কবিতা সেখানে এসে হাজির হয়। তখন কবিতা বলে, হ্যাঁ মা বলুন, আপনি আমাকে ডাকছেন? আসলে আমি আপনার ডাক শুনতেই পাইনি, কারণ আমি তো বাবলিকে খাবার খাওয়াচ্ছিলাম। ও স্কুলে যাবে বলে রেডি হচ্ছিল, তাই আমি ওকে চুল বেঁধে দিচ্ছিলাম। মেয়ের পিছনে সারাদিন কাটিয়ে দিচ্ছ, এটা হলে কি চলবে? আমার আর ছোট বৌমা চাটাকে দেবে, আর ওদিকে যে তোমার একমাত্র ননদ নীলা কলেজে যাবার জন্য রেডি হয়ে গেল, তাহলে ওকে কে খাবারটা বানিয়ে দেবে? শুধু নিজের মেয়ের কথাটা ভেবে ওর দিকে রয়েছো। মা, এই বাড়িতে তো আপনার আরো একটা বৌমা রয়েছে, আপনার ছোট বৌমাকেও তো আপনি এই কাজগুলো বলতে পারেন। আপনি তো জানেন আমি সকালবেলা উঠে সকলের জন্য নাস্তা বানাই। একদিন না হয় দেরি হয়ে গেছে, তো আপনি আপনার ছোট বৌমাকে বলে করিয়ে নিতে পারতেন। দেখেছেন মা, দেখেছেন আপনার মুখে মুখে কেমন তর্ক করছে, একটু বড় ছোট বলে মানামানি করছে না। আচ্ছা মা, ঠিক আছে, আপনি একটুখানি বসুন, আমি আপনাকে চা নাস্তা বানিয়ে এনে দিচ্ছি। এই বলে কবিতা তার শাশুড়ি মা, ননদ এবং ছোট জায়ের জন্য যখন নাস্তা বানাতে যখন রান্নাঘরে যায়, তখন শ্রেয়া শাশুড়ি মায়ের কানে কবিতার নামে বিষ ঢেলে দেয়। মা জানেন আপনার বড় বৌমা কত বড় চালাক, আপনার সঙ্গে কত চালাকি করেছেন, আপনি তো কিছুই বুঝতে পারছেন না। শুনুন তাহলে, আপনি নতুন কম্বলটা কিনেছিলেন তো, ওই কম্বলটা আপনার বড় বৌমা নিজের রুমে রেখে দিয়েছে, যাতে ঠান্ডা লাগলেই ওই নতুন কম্বলটা গায়ে দিয়ে নিতে পারে। কি সত্যি ছোট বৌমা, তুমি সত্যি দেখেছো তো? ঠিক আছে, আসুক নাস্তাটা নিয়ে, আসতে দাও বড় বৌমাকে, তারপর ওর ব্যবস্থা করতেই হবে। কিছু না বলে বলে মেয়েটা মাথায় উঠে পড়েছে, ভেবেছে কি? হ্যাঁ মা, আপনি সব সময় ওকে ছেড়ে দেন, তাই জন্যই তো মাথায় উঠে বসেছে। এবার আর ছাড়লে হবে না, আপনি ওকে অনেক কথা শোনান। শ্রেয়া শাশুড়ি মায়ের কানে এইসব উল্টোপাল্টা কথা তুলছিল, আর এইসব উল্টোপাল্টা কথা শুনে অঞ্জলি দেবী অনেক রেগে গিয়েছিল। অঞ্জলি দেবী বড় বৌমার আসার অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর বড় বৌমা কবিতা নাস্তা নিয়ে হাজির হয়। তারপর ব্যাস শাশুড়ি মা তাকে কথা শোনাতে থাকে, একের পর এক কথা শুনিয়েই যেতে থাকে। বড় বৌমা, তোমার যদি কম্বলটা নেবার এত ইচ্ছে ছিল, তুমি তো আমাকে আগে বলতে পারতে। শুধু শুধু না বলে কেন আমার নতুন কম্বলটা তোমার রুমে রেখে দিয়েছো? ওটা তো আমি ছোট বৌমার জন্য নিয়ে এসেছি। তুমি জানো না ছোট বৌমার বাপের বাড়ি থেকে কত কিছু যৌতুকে নিয়ে এসেছিল? তাই আমিও খুশি হয়ে শীতের জন্য ছোট বৌমাকে ওই উপহারটা দিতে চাই। মা, আমি তো কোনো কম্বল আমার রুমে রাখিনি, আর তাছাড়া আপনি নতুন কম্বল নিয়ে আসতেই তো আপনার ছোট বৌমা নিজের রুমে নিয়ে চলে গেল। শুধু শুধু আমার নামে দোষ কেন দিচ্ছেন? আমি কোনো নতুন কম্বলে হাত দিইনি। মা দেখেছেন, আপনার বড় বৌমা মিথ্যে কথা বলতে শিখে গেছে। দেখেছেন তো কেমন আপনার মুখে মুখে তর্ক করে, মিথ্যে কথা বলছে। আপনি আমার জন্য যা কিছু নিয়ে এসেছেন ও রাগ হচ্ছে। শ্রেয়ার মুখে এই কথা শুনে অঞ্জলি দেবী বড় বৌমাকে আরো কথা শুনিয়ে দেয়, যার ফলে কবিতার অনেক কষ্ট হয় এবং সে কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে যায়। মাকে কাঁদতে দেখে ছোট মেয়ে বাবলি বলে, মা, মা তুমি কাঁদছো কেন? ঠাম্মি আবার তোমাকে রাগ করেছে? বলো, ঠাম্মি তোমাকে শুধু শুধু বিনা দোষে এরকম রাগ করে? আমি যখন ভুল করি তখন তো তুমি আমাকে রাগ করো, আর ঠাম্মি তোমাকে রোজের রোজ সবসময় এরকম কথা শোনায়। মা বাবলি, ওই রকম বলতে নেই, ওটা তোমার ঠাম্মি হয়, আর ঠাম্মি তোমাকে কত ভালোবাসে। ঠাম্মির নামে ওই রকম বলতে নেই।
এই রকম ভাবেই কবিতা নিজের মেয়েকে শিক্ষা দিচ্ছিল। কিন্তু অঞ্জলি দেবী বাবলিকেও এত পছন্দ করত না, কারণ তার মায়ের জন্য কবিতা ছিল খুবই দরিদ্র পরিবারের মেয়ে। বাড়িতে কাজের লোক হিসেবে তাকে নিয়ে এসেছিল। অঞ্জলি দেবী ভেবেছিল যে কবিতাকে বাড়ির কাজের লোক হিসেবে রাখবে, তাই তাকে নিয়ে চলে আসে। এই সব কথা অঞ্জলি দেবীর বড় ছেলে কার্তিক কিছুই জানতো না, কারণ কার্তিক থাকতো শহরে, সে একটা ভালো চাকরি করত। কিন্তু তার সত্ত্বেও অঞ্জলি দেবী বড় বৌমাকে এত রাগ করত, তার উপর এত অত্যাচার করত। তার উপর এই শীতের সকালেই তাকে সকাল সকাল উঠিয়ে বাড়ির সমস্ত কিছু কাজ করাতো। আর ছোট বৌমাকে সে কিছুই বলতো না, কারণ ছোট বৌমার বাড়ি থেকে অনেক কিছু যৌতুক এসেছিল, যার কারণে অঞ্জলি দেবী ছোট বৌমাকে অনেক ভালোবাসে। এইরকম ভাবেই তাদের দিন কাটছিল। এমনই একদিন শ্রেয়া কবিতাকে বাড়ি থেকে বার করার প্ল্যান করে। শ্রেয়া শাশুড়ি মায়ের রুমের সামনে তেল ঢেলে রাখে, তারপর যখনই অঞ্জলি দেবী বার হতে যায় তখনই সে পড়ে যায়। বাবারে বৌমারা, ছোট বৌমা বড় বৌমা তোমরা কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে আসো। বাবারে বাবা, আমি তো মরেই গেলাম। একে তো শীতকাল, তার উপরে আবার এইরকম যদি ব্যথা লাগে তাহলে তো আমি আর বেঁচেই থাকবো না। বড় বৌমা ছোট বৌমা, কার এইরকম কাজ হয়েছে? আমার রুমের সামনে দরজার সামনে এরকম তেল কেন ফেলে রেখেছো তোমরা? অঞ্জলি দেবীর কথাতেই তার দুই বৌমা এবং তার মেয়ে সেখানে ছুটে আসে। মা, আপনি কিভাবে পড়ে গেলেন? আর আপনার রুমের বাইরে কে এরকম তেল ফেলে রেখেছে? বড় বৌদি, তুমি আর নাটক করো না। আমি জানি মায়ের থেকে বদলা নেবার জন্য তুমি এই কাজ করেছো। মা, আপনি সেদিন বড় বৌদিকে অত কথা শোনালেন তো, সেই কারণেই মনে হয় বড় বৌদি আজ আপনার কাছে এরকম ভাবে বদলা নিতে চাইছে। আমার তো মনে হয় এই মেয়েটাকে বাড়ি থেকে বার করা দেওয়াই ভালো, না হলে জানি না আর কত কি ক্ষতি হবে। হ্যাঁ বৌমা, তুমি ঠিক বলেছ। বড় বৌমা, তুমি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আজ তোমার কারণে আমার এই রকম অবস্থা হয়েছে। ছোট বৌমা, আমি একদম চলাফেরা করতে পারছি না, আমাকে রুমে নিয়ে চলো। আর ডাক্তারবাবুকে এক্ষুনি ফোন করো। আর এই যে, তোমাকে আমার বাড়িতে না দেখতে পাই। শাশুড়ি মায়ের কথাতেই কবিতা নিজের ছোট সন্তানের হাত ধরে বাড়ি থেকে বার হয়ে যায়। কোথায় যাবে, কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যাবেলা ঠান্ডা পড়তে থাকে। কনকনে শীতে তারা দুইজনে মায়ের বেটিতে কোথায় যাবে, কি করবে তারা কিছুই বুঝতে পারছিল না। কবিতা নিজের মেয়েকে নিয়ে শুধু সামনের দিকে এগিয়ে চলছিল। তারপর তারা দুইজনে একটা বড় পাইপ দেখতে পায়। সেই বড় পাইপের ভিতরে তারা দুইজনে রাত কাটাবে বলে ঠিক করে। মা, বাবলি তুই এখানেই বস, আমি দেখছি কোথাও থেকে কিছু জোগাড় করতে পারি কি। খাবার দাবার কথাটা তো ছাড়, এখন আমাদেরকে একটু আগুন জ্বালাতে হবে, তাহলে এখানটায় একটু গরম থাকবে। রাত আরো বাড়ছে আর ঠান্ডাও বাড়ছে। এত ঠান্ডা তুই সহ্য করতে পারবি না, তোর গায়ে তো কিছুই নেই। মায়ের কথা মতো বাবলি পাইপের ভিতরে ঢুকে চুপ করে বসে থাকে। কবিতা এদিক ওদিক থেকে কিছু ক্যাচড়া জোগাড় করতে থাকে, আর সেটা জোগাড় করে কবিতা একটু আগুন জ্বালায়। সেই আগুনের প্রভাবে তাদের গায়ে একটু হলেও গরম হয়। এইরকম ভাবে সেদিনটা কেটে যায়। পরের দিন সকাল থেকে কবিতা ভিক্ষা করতে রাস্তায় বসে পড়ে, আর তার মেয়েকে সে পাইপের ভিতরে রেখে যেত। এই রকম ভাবেই বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে যায়। একদিন কবিতা যখন রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা চাইছিল, তখন তার সামনে একটা বড় গাড়ি এসে দাঁড়ায়। তারপর সেই গাড়িটা থেকে কার্তিক নেমে আসে। কার্তিককে দেখে কবিতা কান্নায় ভেঙে পড়ে। কবিতা, তুমি এখানে এরকম অবস্থায় এখানে কি করছো? তুমি ভিক্ষা চাইছো কেন? মা কোথায়? আর আমাদের সন্তান বাবলি কোথায়? কার্তিক, তুমি যতদিন ছিলে ততদিন মা আমাকে কিছুই বলেনি, কিন্তু তুমি কি জানো আমার সঙ্গে কি কি হয়েছে? মা এই শীতের কনকনে ঠান্ডাতে ভোরবেলা উঠিয়ে আমাকে বাড়ির সমস্ত কিছু কাজ করিয়েছে, আর এটাই রোজ করাতো। আমি কিছু বলতাম না, চুপচাপ মুখ বুজে সবকিছু সহ্য করে নিতাম। কিন্তু ছোট শ্রেয়াও আমাকে দেখতে পারেনি। আমার নামে শুধু শুধু মিথ্যা বদনাম দিয়ে আমাকে ওই বাড়ি থেকে বার করে দিল, কিন্তু আমি এমনটা কিছুই করিনি। কার্তিক, আমাকে বিশ্বাস করো, আমি মাকে কেন আঘাত দিতে যাব বলো? কি, তোমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে? কার এত বড় সাহস হলো তোমাকে বাড়ি থেকে বার করার? আর আমাদের সন্তান কোথায়? বাবলি কোথায়? আমাকে বাবলির কাছে নিয়ে চলো। কার্তিকের কথাতেই কবিতা তাকে বাবলির কাছে নিয়ে যায়। তখন কার্তিক দেখে যে বাবলি একটা পাইপের ভিতরে বসে রয়েছে। বাবলি নিজের বাবাকে দেখে পাইপের ভিতর থেকে বার হয়ে এসে বাবাকে জড়িয়ে ধরে আর কাঁদতে কাঁদতে বলে,
বাবা, জানো তুমি, ঠাম্মি মাকে কত কিছু বলে বাড়ি থেকে বার করে দিল, কিন্তু মা তো কোনো দোষ করেনি। মা ঠাম্মিকে কত ভালোবাসতো, ঠাম্মি যা বলতো মা তাই করতো, কিন্তু তবুও ছোট কাকের কথাতে ঠাম্মি মা আর আমাকে এই কনকনে শীতের রাতে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বার করে দিয়েছে। বাবা, আমরা কি ভুল করেছিলাম? এই বলে কার্তিক সেদিনকেই কবিতা আর বাবলিকে নিয়ে শহরে চলে যায় আর নিজের ফ্ল্যাটে থাকতে শুরু করে। সেদিনের পর থেকে বাবলি বাড়িতে বসে বসে বোর হয়ে যেত, তাই শহরে একটা ছোট্ট দোকান খোলে। সেই দোকানে সে অনেক কিছু বিক্রি করত, যার কারণে তার বেশ ভালো টাকায় লাভ হতো। আর ওদিকে কার্তিক কাজ করত, দুই দিক থেকে টাকা আসতো। এইরকম ভাবেই তাদের বেশ ভালো টাকায় ইনকাম হতো। এদিকে ছোট বৌমা অঞ্জলি দেবীর কাছ থেকে বাড়িটা নিজের নামে লিখে নিয়ে তাকে বাড়ি থেকে বার করে দিয়েছিল। তখন অঞ্জলি দেবী বারবার বড় বৌমার কথাই মনে পড়ছিল। অঞ্জলি দেবী আর নীলা কোথায় যাবে না যাবে কিছুই বুঝতে পারছিল না। তখন নীলা বড় দাদাকে ফোন করে আর সব ঘটনা খুলে বলে। তখন কার্তিক নিজের মা আর নীলাকে নিয়ে ফ্ল্যাটে চলে আসে। অঞ্জলি দেবী যখন তার বড় বৌমাকে দেখতে পায়, তার কাছে ক্ষমা চেয়ে নেয়। আর এইরকম ভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে থাকে।